হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ডাবল অকুপেন্সি সিনেমাটার এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। কাহিনীটা শুরু হয় রাতের সময়ে, যেখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। এখানে দেখা যায় এক দম্পতিকে। কিছুক্ষণ আগেই মহিলাটা একটা বাচ্চার জন্ম দেয়। রাতের অবস্থা খারাপ হওয়ার জন্য হাসপাতালে যাওয়ার সকল রাস্তাই ছিল বন্ধ। এজন্য এখানেই ডেলিভারিটা করতে হয়েছে। ওদের এই বাচ্চাটা হওয়াতে ওরা খুবই খুশি হয়ে গিয়েছিল, কারণ 15 বছর পরে ওদের এই বাচ্চাটা হলো। কিন্তু লোকটা যখন এই বাচ্চাটাকে দেখে তখন ওর অনেক বাজে অবস্থা হয়েছিল, কারণ বাচ্চাটার নিঃশ্বাস চলছিল না, সাথে কোনো অ্যাক্টিভিটিও ছিল না। তখন তার মনে পড়ে যায় একটা দেবীর বলা কথা। যখন 15 বছর ওদের কোনো বাচ্চা হচ্ছিল না, তখন ওরা অনেকগুলো মন্দিরে গিয়েছিল এবং প্রার্থনা করেছিল যেন তাদের একটা বাচ্চা হয়। তখনই একদিন হঠাৎ করে দেবী ওর স্বপ্নে এসে তাকে বলেছিল, এগুলো তুই নিজের মতলবের জন্য করছিস। যেদিন তোর এই মতলব ফুরিয়ে যাবে এবং তুই আমাকে শ্রদ্ধা করতে শিখবি, সেদিন তোর এই সকল সমস্যা শেষ হয়ে যাবে। তার পরপরই সেই বাচ্চাটাকে বাহিরে নিয়ে চলে আসে লোকটা, কারণ তার নিঃশ্বাস চলছিল না। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তারপর সেই বাচ্চাটিকে উপরের দিকে তুলে দেবীকে বলতে শুরু করে, এখন তুমিই পারো এর জীবনটা বাঁচাতে। ঠিক তখনই দেখা যায় আকাশ থেকে একটা আলো এসে সেই বাচ্চাটার মধ্যেই ঢুকে পড়ে। আর এই ব্যাপারটা ঘটে যাওয়াতে বাচ্চাটা কান্না করতে শুরু করে। সাথে সাথেই সেই বাচ্চাটা পুরোপুরি ঠিক হয়ে যায়। এই বাচ্চা তো এখন ঠিক হয়ে গিয়েছিল, তবে ওই আলোটার একটা কামাল করে দিয়েছিল। এই বাচ্চাটা 12 ঘন্টা ছেলে থাকে আর 12 ঘন্টা মেয়ে হয়ে যায়। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বাচ্চাটা মেয়ে থাকতো, আর সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আবার এই বাচ্চাটা ছেলে হয়ে যেত। এই ব্যাপারগুলো মা বাবা দুজনেই নোটিস করে। এই বাচ্চাটার নাম রাখা হয় রজনী। স্বামী তখন বলতে থাকে, যতদিন বাচ্চাটা ছোট আছে ততদিন কোনো ঝামেলায় পড়তে হবে না, কিন্তু যখন সে বড় হয়ে যাবে তখন এই সমাজ কোনোভাবেই এই বাচ্চাটাকে মেনে নিবে না। অনেক আজে বাজে কথা শুনতে হবে একে, সাথে আমাদেরও বলবে। এজন্য আমাদের উচিত আমাদের ছেলেকে এখান থেকে একটা নতুন জীবন দেওয়া আর এই জায়গাটা ছেড়ে অন্য একটা জায়গাতে চলে যাওয়া। এই কথাটা আবার মেনে নেয় বউ, এবং ওরা দুজনেই চলে আসে খোদাই কানাল নামের একটা জায়গাতে। এখানে খুবই শুনশান একটা জায়গাতে ওরা থাকতে শুরু করে। সন্ধ্যা 6টার পরে সে ছেলে হয়ে যেত এবং সকাল 6টার পরে আবারও মেয়ে। আস্তে আস্তে সময় কাটতে থাকে এবং সে বড় হতে থাকে। দিনের মেয়ের জীবনটা রাতের ছেলে দেখেনি, এবং রাতের ছেলের জীবনটা দিনের মেয়ে দেখেনি। দিনের বেলাতে মেয়ে রজনী স্কুলে যেত, আর রাত্রের বেলাতে ছেলে রজনীকে তার বাবা মাই পড়াতো। ওদের জীবনটা মোটামুটি ঠিকঠাকভাবেই কেটে যাচ্ছিল। ওরা এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তবে দিনের রজনী এবং রাতের রজনীর মধ্যে কোনোভাবেই তালমিল হচ্ছিল না। ওরা একে অপরের সাথে কথা বলার জন্য একটা পন্থা অবশ্য বের করে নিয়েছিল। সারাদিনে মেয়েটার সাথে যা যা ঘটে সেগুলো সে রেকর্ড করে রাখত, এবং রাত্রেবেলাতে আবার ছেলেটা সেগুলো দেখত। ঠিক তেমনই রাত্রেবেলাতে ওর সাথে যা যা ঘটত সেগুলো সে রেকর্ড করে রাখত, আর পরদিন সকালবেলাতে মেয়েটা সেগুলো দেখত। এমনটা চলতে চলতে হঠাৎ করেই একদিন রজনীর বাবা মা দূরে কোথাও একটা কাজের জন্য যাবে। তারা তখন বলতে থাকে, কালকে সকালের মধ্যে আমরা আবার ফিরে আসবো, তুমি একদমই চিন্তা করো না। কিন্তু পরদিন সকালবেলাতে রজনী যখন মেয়ে হয়ে যায় তখন সে জানতে পারে রাস্তাতে তার বাবা মার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওর বাবা মায়ের অন্তিম সংস্কারও সে করে ফেলে। সেদিন রাত্রেবেলাতে রজনী যখন আবার ছেলে হয়ে যায় তখন সে জানতে পারে তার বাবা মা আর এই দুনিয়াতে বেঁচে নেই, আর ওদের অন্তিম সংস্কার পর্যন্তও করে ফেলা হয়েছে। এই ব্যাপারটা শুনে তো ছেলে রজনী অনেক কান্না করতে থাকে, কারণ সে তার বাবা মাকে শেষবারের মতো দেখতে পারল না। দেখা যায় মেয়ে রজনীর অবস্থাও ছিল খুবই খারাপ। এরপর কাহিনীটা কয়েক বছর এগিয়ে যায়। মেয়ে রজনী একটা অফিসে চলে আসে। এখানে আসলে ডিএনএ নিয়ে কাজ করা হতো, আর রজনী এখানে এসেছিল ইন্টার্ন হিসেবে ট্রেনিং নেওয়ার জন্য। ঠিক তখনই সেখানে কার্তিক নামের একজন চলে আসে ওর কাছে। আসলে কার্তিক সবসময়ই মেয়েদেরকে কফি খাবে কিনা এটা জিজ্ঞেস করত, কিন্তু মেয়েরা হরহামেশাই তাকে বারণ করে দিত। তবে এই ডিএনএ প্রজেক্টটা সম্পর্কে সে ছিল একদম এক্সপার্ট। কিছুক্ষণের মধ্যেই কার্তিক চলে আসে রজনীর কাছে এবং ওকে কফির অফার করে। এখানে সবাই ওর ব্যাপারটা দেখে বুঝতে পারছিল যে রজনী হয়তোবা তাকে রিজেক্ট করে দিবে। হয়ও ঠিক তেমনটাই। রজনী তখন ওকে জানায়, আজকে আমার ইন্টারভিউ আছে, তো আমি এখন কফি খেতে পারবো না। এরপর রজনী চলে আসে এইচআর এর কাছে।
এখানে রামলিঙ্গম নামের একজনের সাথে ওর দেখা হয়। ইনি রজনীকে ডিএনএ সম্পর্কে কিছু প্রশ্নপাতি জিজ্ঞাসা করেন। সকল প্রশ্নেরই জবাব খুব সুন্দরভাবেই দিয়ে দেয় রজনী। এখানে ওর অত ভালো পারফরমেন্স দেখে ওর চাকরিটা দিয়ে দেয় রামলিঙ্গম। সেখান থেকে বাড়িতে এসে 6টা বাজার আগেই সে তার ফোনের রেকর্ড করে বসে যে সে একটা চাকরি পেয়ে গেছে। সন্ধ্যা 6টার পরে যখন সে আবার ছেলে হয়ে যায়, তখন এই মেসেজটা দেখে মনে মনে ভাবতে থাকে, ওর যদি চাকরি হয় তাহলে আমার কেন হবে না। তখন সে চাকরি করার জন্য চলে আসে একটা বারে এবং সেখানে বারটেন্ডার হিসেবে জব পেয়ে যায়। এখানে সে অনেক ভালোভাবে কাজ করতে শুরু করে। যেহেতু ছেলে রাজনীর কাছে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত সময় আছে, এর জন্য এই চাকরিটাই ওর জন্য একদম পারফেক্ট। কিছুক্ষণের মধ্যেই সেখানে রাজু নামের একজন চলে আসে এবং রজনীকে ডেকে বলেন, তুমি যদি আমাকে একটা ভালো ড্রিঙ্কস খাওয়ায় আমার মনটা ভালো করতে পারো তাহলে তোমাকে আমি খুশি করে দিব। আজ পর্যন্ত কেউ ড্রিঙ্কস দিয়ে আমাকে খুশি করতে পারেনি। তার পরপরই রজনী ওকে সুন্দর একটা ড্রিঙ্কস বানিয়ে দেয়। এটা খেয়ে তো খুবই খুশি হয়ে যায় রাজু এবং বলে, আজ থেকে প্রতিদিনই আমি এখানে আসবো এবং তোমার হাতের ড্রিঙ্কস করব। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে প্রিয়া নামের এক সুন্দরী মেয়ের আগমন ঘটে। একে সব মানুষই খুব ভালোভাবেই চিনত। যখন রজনী ওকে প্রথমবারের মতো দেখতে পায় তখন প্রথম দেখাতেই ওকে যেন ভালোবেসে ফেলে। যে কোনোভাবে সে গিয়ে প্রিয়ার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু প্রিয়া ওর ওপরে একদমই ইন্টারেস্ট দেখায় না। তবে রজনী ওর সাথে যে কোনোভাবে কথা বলেই ছাড়বে, কারণ প্রিয়া ওর কাছে অনেক ভালো লেগেছিল। এর পরের দৃশ্যেই দেখা যায় রাজু ভাইকে। অনেক রাত হয়ে যাওয়ার পরেও সে বাড়িই ছিল, কারণ সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল এবং সেখানে নেশাগ্রস্ত অবস্থায় পড়েছিল। এজন্য রাজু ভাইকে রজনী তার সাথে করে নিয়ে যায়। পরদিন সকাল 6টার সময় যখন রজনী আবার মেয়ে হয়ে যায়, তখন রাজু ভাইকে দেখে সে তো হতবাক হয়ে গিয়েছিল। তখন সে রাজুকে ডেকে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে বলে। রাজু এখানে কোনোভাবেই বুঝতে পারছিল না যে রাতে ওর সাথে আসলে কি ঘটেছিল। ওর কিছুই মনে পড়ছিল না, কারণ সে অনেক বেশি লাল পানি খেয়ে ফেলেছিল। তবে এগুলোর কোনো কিছুরই কোনো তোয়াক্কা না করেই ওকে ঘর থেকে তৎক্ষণাৎ বের করে দেয় রজনী। তারপর অফিসে এসেই নিজের মধ্যে যে ছেলে এবং মেয়ে দুটোরই উপস্থিতি আছে এটা নিয়ে রিসার্চ করতে শুরু করে দেয় সে। ঠিক তখনই সেখানে আবার চলে আসে কার্তিক। রজনী তখন কার্তিককে বলে, আমি একটু পার্সোনাল কাজ করছি, আপনি কি একটু পরে আসতে পারবেন? তবে কার্তিক এখানে এসেছিল ওকে কফির জন্য ইনভাইট করার জন্য। এখানে রজনী বুঝতে পারছিল যে ওকে কফি না খাইয়ে ছাড়বে না কার্তিক, এর জন্য তার সাথে কফি খাওয়ার জন্য চলে যায়। ওরা দুজনে কফি খাওয়ার সময় যখন কথা বলতে থাকে তখন রজনী বুঝতে পারে যে আসলে মানুষরা এমনিতেই কার্তিকের সম্পর্কে আজে বাজে কথা বলতো। কার্তিক তো আসলে ছিল অনেক ভালো মনের একজন মানুষ। সে সাদাসিধে হওয়াতে কোনো মেয়ে তাকে চান্স দিয়েই দেখেনি। সেদিন সন্ধ্যা 6টা বাজার আগেই বাড়িতে চলে আসে রজনী। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রাজু ভাই ছেলের রজনীর সাথে দেখা করার জন্য। যখন দরজাটা খোলা হয় তখন দেখা যায় এটা তো মেয়ে রজনী। তবে কিছুক্ষণের মধ্যেই 6টা বেজে যায় এবং মেয়ে থেকে সরাসরি ছেলেতে রূপান্তরিত হয়ে যায় রজনী। এই ব্যাপারটা দেখে তো রাজু ভাই একদম হয়রান হয়ে গিয়েছিল। সে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। আচমকাই ওকে এখানে দেখে রজনী ওকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? তখন রাজু ভাই বলতে থাকে, আমার চোখের সামনে আমি এখন যেটা দেখলাম আমি এটা কিভাবে বিশ্বাস করব। তার পরপরই ওরা দুজন চলে আসে বারে এবং রজনী রাজু ভাইকে কাহিনীটা বলতে থাকে। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আমি ছেলে থাকি, আর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি মেয়ে হয়ে যাই। আমাদের দুজনের বডি এই একটাই। আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেন এই কথাটা অন্য কেউ জানতে না পারে। রাজু ভাই তখন হাসতে হাসতে বলে, এই কথাটা যদি আমি কাউকে বলিও তারপরেও তো আমার কথা কেউই বিশ্বাস করবে না। এজন্য আমাদের দুজনের মধ্যে এইটা থাকবে, তুমি একদমই চিন্তা করো না। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বারের মধ্যে আবার চলে আসে প্রিয়া। রজনী তখন ওর সাথে কথা বলার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরে প্রিয়া ওর সাথে এবার কথা বলে। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে ওরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর থেকেই ওদের প্রায় প্রত্যেক দিনই দেখা হতো এবং ওরা কথাবার্তা বলতে থাকতো। এরকম করতে করতে ওরা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে মেয়ে রজনীও কার্তিকের সাথে সময় কাটাতে শুরু করে। অফিসে তারা সবসময়ই একসাথেই থাকতো এবং কাজ করত। এজন্য ওদের দুজনের মধ্যকার বন্ডিংও অনেক ভালোর দিকেই আগাচ্ছিল। ওদের দেখে বোঝা যাচ্ছিল ওরা দুজনে একে অপরকে পছন্দ করতেও শুরু করেছে। এদিকে দেখা যায় রাত্রেবেলাতে রজনী আর প্রিয়া একসঙ্গে ছিল। ওরা দুজনে প্রিয়ার বাড়ির দিকে যাচ্ছিল প্রিয়ার গাড়িতে করে। এখানে প্রিয়া চাচ্ছিল যে আজকে যেন রজনী তার সাথে তার রুমেই থেকে যায়।
তবে এই ব্যাপারটা কোনোভাবেই করতে রাজি হয় না রজনী, কারণ সকাল 6টা হওয়ার সাথে সাথেই তো সে মেয়েতে পরিণত হবে। এর জন্য সে প্রিয়ার সাথে থাকতে পারবে না। প্রিয়া তখন মনে মনে ভাবতে থাকে হয়তোবা ওর কোনো সমস্যা আছে, আর রাজনীর জীবনে হয়তোবা অন্য কোনো মেয়ে আছে। এই জন্য প্রিয়া তাকে আর ফোর্স করে না। তবে রাজনীর সমস্যা তো ছিল অন্যরকম, এটার কোনোভাবেই বুঝতে পারে না প্রিয়া। পরদিন সকালবেলাতেই দেখা যায় HR রামলিঙ্গমকে। সে রাজনীর সম্পর্কে কিছু তথ্য জানতে পারে। আসলে রাজনী কোনো একটা ব্যাপার নিয়ে রিসার্চ করছিল, যেখানে একটা ছেলে এবং একটা মেয়ের একই DNA। তারপর সে ওর ফাইলটা খুলে এবং দেখতে পায় রাজনীর শরীরের ভেতরেই আসলে দুইটা সত্তা থাকে, একটা ছেলে আর একটা মেয়ে। এদিকে দেখা যায় 5:50 হয়ে গেছে, এখনও রাজনীর বাড়িতে পৌঁছাতে পারেনি। 6টা বাজার সাথে সাথেই সে তো ছেলেতে পরিণত হবে। যে কোনোভাবেই তার বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে 6টা বাজার পূর্বেই। ঠিক তখনই সেখানে রামলিঙ্গম এসে যায় এবং রজনীকে লিফট দেয়। যেহেতু রামলিঙ্গম রজনীর সম্পর্কে জেনে গিয়েছিল, এই জন্য সে ইচ্ছে করেই গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল। তবে রজনী ওনাকে বারবারই বলছিল একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। ওদের গাড়িটা হঠাৎ করে রাস্তার মধ্যে থেমে যায়। আসলে এগুলো সবই প্ল্যান করেছিল আগে থেকে রামলিঙ্গম। তারপর গাড়ি থেকে নেমে রজনী যেতে থাকে। বুদ্ধি করে ওর পেছনে অবশ্য কিছু ছেলে লাগিয়ে দিয়েছিল রামলিঙ্গম। তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে রজনী। প্রায় 6টা বেজে গিয়েছিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ করেই 6টা বেজে যায় এবং মেয়ে থেকে ছেলেতে পরিণত হয় রজনী। তারপর সে এখানে থাকা সবাইকে অনেক বাজেভাবে মারতে শুরু করে। এখানে গুন্ডারাও তো হতবাক হয়ে গিয়েছিল যে তারা তো একটা মেয়ের পিছা করছিল, কিন্তু এই ছেলেটা কোথা থেকে চলে আসলো আর আমাদেরকে কেনই বা মারছে। সবাইকে এখান থেকে মারার পরে রজনী ওই অবস্থাতেই চলে আসে বাড়িতে। সেখানে আবার প্রিয়া আগে থেকেই অপেক্ষা করছিল ওর জন্য। রজনীকে এই অবস্থাতে দেখে প্রিয়া তো একদমই হয়রান হয়ে গিয়েছিল। এখানে পাশেই আবার লুকিয়েছিল রাজু ভাই। তারপর প্রিয়া এবং রজনী দুজনেই ঘরের মধ্যে ঢোকে। প্রিয়া তখন খেয়াল করে দেখতে পায় এই ঘরের মধ্যে অনেকগুলো মেয়ের জিনিসপাতি আছে। ওর সাথে যে কি ঘটছে এগুলো সম্পর্কে প্রিয়াকে বলতে চায় রজনী, তবে ওর একটা কথাও শোনার মুডে ছিল না প্রিয়া। সে নিজের চোখে যা দেখেছে সেটাই বিশ্বাস করে নেয়। প্রিয়া তখন রজনীকে বলতে থাকে, আমার মা মারা যাবার পরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নেয়। তারপর তারা বিদেশে চলে গিয়েছিল। এই কারণেই আমি ওনার সাথে আর কখনো কথা বলিনি। আর আজকে তুমিও আমাকে ওই রকম ধোকা দিয়ে দিলে। রজনী প্রিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু প্রিয়া ওর কোনো কথাই শুনছিল না। তারপর অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় প্রিয়া। যেতে যেতে বলে যায়, আজকের পর থেকে আমার সাথে তুমি আর কখনো কথা বলার চেষ্টা করবে না। এখানে যে ওর সাথে কি কি ঘটল এগুলো সবকিছুই রেকর্ড করে ফেলে ছেলের রজনী। পরদিন সকালবেলাতে এই ব্যাপারগুলো আবার জানতে পারে মেয়ের রজনী। এসব কিছু জানার পরে ভেতর থেকে ওর অনেক খারাপ লাগছিল। ওর সাথে আসলে এসব কিছু ঘটেছিল কারণ সে নিজের পার্টনারকে তো এসব কথা বলতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই রাজশেখর নামের একজনকে দেখা যায়। ইনি আসলে বিদেশ থেকে এসেছেন, আর ইনি হচ্ছে এই DNA প্রজেক্টের হেড। রামলিঙ্গম রজনীর ব্যাপারটা রাজশেখরকে জানিয়ে দিয়েছিল। এর জন্যই তিনি তাড়াহুড়ো করে বিদেশ থেকে চলে এসেছিলেন নিজ চোখে ব্যাপারটা দেখার জন্য। এখানে দেখা যায় রজনী অনেক বেশি উদাসীন হয়েছিল, কারণ ছেলে রজনীর সাথে যা ঘটেছিল এটা একদমই ঠিক হয়নি। ওর এই ব্যাপারগুলো অবশ্য নোটিস করেছিল আবার কার্তিক। এর পরপরই মেয়ের রজনী চলে যায় প্রিয়ার সাথে দেখা করার জন্য। নিজের শরীরের সাথে যে কি কি ঘটছে এগুলো সবকিছুই প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে। তবে প্রিয়া তো একদমই উল্টোটাই বোঝার। সে মনে মনে ভাবতে থাকে হয়তোবা এইটাই সেই মেয়ে যে রজনীর সাথে তার রুম শেয়ার করত। এজন্যই হয়তোবা এই মেয়েটা ওর গুণ গাইতে এসেছে ওর কাছে। এজন্য প্রিয়া ওর কোনো কথাই শুনতে চাইছিল না। যদিও রজনী ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ওকে বোঝাতে সক্ষম হয় না, কারণ ওই ব্যাপারগুলো তো ছিল খুবই কমপ্লিকেটেড, আর সাধারণ মানুষ এই ব্যাপারগুলো কোনোভাবেই বোঝার চেষ্টা করবে না। রজনী এতক্ষণে বুঝে গিয়েছিল যে যেসব ব্যাপারগুলো প্রিয়াকে বোঝাতে চাইছিল কিন্তু ব্যর্থ হলেও এগুলো সে কার্তিককেও বোঝাতে সক্ষম হবে না। এই জন্য কার্তিককে প্রমাণ দেওয়ার জন্য সে তার বাড়িতে নিয়ে আসে। সন্ধ্যা 6টা বাজতে যাচ্ছিল। রজনী ছেলে থেকে এখনই মেয়েতে পরিণত হবে। তখন হঠাৎ করেই কার্তিক এক কিস করে বসে রজনীকে। সাথে সাথেই সে তো ছেলেতে পরিণত হয়। এই ব্যাপারটা দেখে একদম হতবম্ব হয়ে গিয়েছিল কার্তিক। কিছুক্ষণ তো সে এটা বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবতে থাকে এই ছেলেটা আবার আমাদের মধ্যে কোথা থেকে আসলো। এই ছেলেটার রজনীর ড্রেস পরে কি করছে। এখানে অবশ্য ছেলের রজনী ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কার্তিকের মাথা যেন একদম কাজই করছিল না। এই জন্য তৎক্ষণাৎ সে সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে আবার রাজু ভাই। তিনি এসেই বলতে থাকে, মেয়ে রজনীর পার্টনার তো ওদের এই ব্যাপারটা সম্পর্কে জেনে গেছে, তবে এখন তোর পার্টনারকেও এই ব্যাপারটা সম্পর্কে জানানো উচিত। তখন রাজু ভাইকে সে বলে, আমি মেয়ে রজনীকে অনেক ঘৃণা করি। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। একদিন সন্ধ্যার সময় আমার বাবা মা কোথাও যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। আমি তো শেষবারের মতো ওনাদের দেখতেও পারিনি, কারণ ওর শেষ কার্যটা করে ফেলেছিল মেয়ে রজনী। এই জন্য আমার অনেক কষ্ট হয়েছিল, আর ঠিক এ কারণেই এতদিন ধরেও আমি মেয়ে রজনীকে ঘৃণা করে আসছি। রাজু ভাই অবশ্য এখানে রজনীর ব্যথা সম্পর্কে বুঝতে পারছিল, কিন্তু তারপরেও তিনি বলে, তোর এই ব্যাপারটা সম্পর্কে প্রিয়াকে জানানো উচিত, না হলে সে তো এটাই মনে করবে যে তোর কোনো অ্যাফেয়ার চলছে। এই জন্য রজনী চলে যায় প্রিয়ার সাথে দেখা করার জন্য। কিন্তু ওই সময়টাতে প্রিয়া অনেক বেশি মাত্রায় লাল পানি খেয়েছিল। সে রজনীর সাথে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছিল, কারণ প্রিয়া তো মনে মনে ভাবছিল যে তাকে ধোঁকা দিয়েছিল রজনী। প্রিয়া অনেক লাল পানি খাওয়ার জন্য এক পর্যায়ে সে বেহুশ হয়ে পড়ে যায়। তখন ওকে বাহিরে নিয়ে যেতে থাকে রজনী। সাথে সাথেই তো প্রিয়ার বন্ধু বান্ধবীরা ওর থেকে দূরে থাকতে বলে রজনীকে। সাথে ওকে অনেক থ্রেটও দিতে থাকে আর বলতে থাকে, প্রিয়ার এখন যে অবস্থা হয়েছে এটা তোর জন্যই হয়েছে। এজন্য তুই যদি প্রিয়ার থেকে দূরে না থাকিস তাহলে তোর জন্য ভালো হবে না, তোর খবর কিন্তু আমরা খারাপ করে দিব। এই জায়গা থেকে যখন রজনী বাহির হয় তখন দেখা যায় কার্তিকের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আসলে রজনীকে ওর চোখের সামনে মেয়ে থেকে ছেলে হতে দেখে তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, এবং গাড়ি করে যখন সে বাসায় ফিরছিল তখনই ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এখানে ওর সাথে যে কি ঘটেছে এটা সম্পর্কে সবকিছুই কার্তিককে বলতে থাকে রজনী। তারপর ওকে নিয়ে চলে আসে বাড়িতে। সকাল 6টা বাজতে যাচ্ছিল। রজনী তখন ওকে বলতে থাকে, তুমি এখনই সবকিছু সত্য সত্য জানতে পারবে। যখনই 6টা বেজে যায় তখনই রজনী ছেলে থেকে মেয়েতে পরিণত হয়। এই ব্যাপারটা দেখে কার্তিক তো পুরোপুরি হয়রান হয়ে গিয়েছিল, আর এখন সে সবকিছুই বুঝতে পারছিল যে 12 ঘন্টা রজনী ছেলে থাকে আর 12 ঘন্টা সে থাকে মেয়ে। তবে এসব ব্যাপার স্যাপারে কার্তিক একদমই মাথা ঘামায় না, কারণ সে রজনীকে অনেক বেশি ভালোবাসত। সাথে সে বলতে থাকে, সমস্যা যেটাই হোক না কেন আমি সবসময় তোমাকে ভালোবেসে যাব, আর তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। এই ব্যাপারগুলো আবার খুবই ভালো লাগছিল রজনীর, কারণ কার্তিক তার সকল ব্যাপার জেনেও ওকে ভালোবাসছে। তার পরপরই ওরা দুজনে ইন্টিমেট হয়। তবে এই ব্যাপারটাতে হঠাৎ করে রজনীর পেটে ব্যথা শুরু হয়ে যায়। বোঝা যায় ওর পিরিয়ড হয়েছে। আসলে প্রথমবারের মতো রজনীর পিরিয়ড হলো। এরপর অবশ্য সেখান থেকে চলে যায় কার্তিক। ওর অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য সে শুয়ে পড়ে। সন্ধ্যা 6টা বাজতে যাচ্ছিল যখন সে ছেলে হয়ে যাবে। তবে 6টা পার হয়ে গেলেও রজনী এখনও মেয়েই ছিল। এই ব্যাপারটাতে সে একদমই হকচকিয়ে যায়, কারণ এটা প্রথমবারের মতো ওর সাথে ঘটছে। রজনী কোনোভাবেই বুঝতে পারছিল না যে ওর সাথে এসব কেন ঘটছে। তখন অবশ্য সে কার্তিককে নিজের কাছে ডেকে নেয়, ওর সাথে কি ঘটছে এগুলো সবকিছুই ওকে জানায়। কার্তিক ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি একদমই চিন্তা করো না। তুমি তো কোনোদিন রাতের জীবনটা উপভোগ করতে পারোনি, তো আজকে আমি তোমাকে দেখাবো যে রাতের জীবন কতটা সুন্দর হয়। এরপর রজনীকে নিয়ে কারে করে চলে আসে বাহিরে। সেখানে দেখা যায় সবাই খুব এনজয় করছিল। তখন ওরা দুজনেও এনজয় করতে শুরু করে সবার মতো। প্রথমবারের মতো রজনী এই ব্যাপারগুলো অনুভব করছিল। সেখানে দুজনে মিলে অনেক মজমাস্তি করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে রজনী। সকালবেলা যখন ওর ঘুমটা ভাঙে তখন দেখতে পায় সে ছেলে হয়ে গেছে। তখন প্রথমেই ওর মনে পড়ে যায় যে প্রিয়া তো অসুস্থ হয়েছিল, এর জন্য ওকে ফোন করে। তারপর অবশ্য প্রিয়ার সাথে দেখা করতে চলে যায় রজনী। ওকে সকল ব্যাপার স্যাপার বলতে থাকে। আজকে প্রমাণস্বরূপ সে প্রিয়াকে এটা দেখাতে চাইছিল যে সন্ধ্যা 6টার পরে সে আবার মেয়েতে পরিণত হবে। কিন্তু 6টা পার হয়ে যাওয়ার পরেও রজনী ছেলেই থেকে যায়। এজন্য সেও পুরোপুরি হয়রান হয়ে গিয়েছিল, আর ওর এই কথাতে একদমই বিশ্বাস করতে পারছিল না প্রিয়া। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে রজনীর বুকে ব্যথা শুরু হয়ে যায়। তারপর আচমকাই সে ছেলে থেকে মেয়েতে পরিণত হয়। তবে ওর কাপড় চোপড়গুলো ছিল অনেক ঢিলে ঢালা, এগুলো ওকে খুবই আনকমফোর্টেবল করছিল। এজন্য সে চলে আসে বাড়িতে এবং কার্তিককে ফোন করে সেখানে ডেকে নেয়। কার্তিক যতক্ষণে সেখানে এসে পৌঁছে ততক্ষণে রজনী আবারও ছেলে হয়ে গিয়েছিল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে এগুলো ওর সাথে কেন ঘটছে। আগে তো ওর ছেলে এবং মেয়ে হওয়ার একটা ফিক্সড টাইম টেবিল ছিল, কিন্তু এখন হঠাৎ করে সে ছেলে হয়ে যাচ্ছে, তো হঠাৎ করেই মেয়ে। তার পরপরেই সে প্রিয়ার কাছে যাওয়ার জন্য দৌড় লাগায়। তবে ওর পাটা পিছলে সে পানির মধ্যেই পড়ে যায়। কেন জানি আবারও সে মেয়েতে পরিণত হয়। তারপরে দেখা যায় সেখানে চলে আসে প্রিয়া।
তখন মেয়ে রজনী প্রিয়াকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে আমার ভেতরেই এই ছেলে রজনী বসবাস করে। সে তোমাকে এই ব্যাপারটা অনেক করে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি তো একটা বুঝতেই চাওনি। কিন্তু হয়তোবা এটাই সময় যে তুমি আমার কথাটা বিশ্বাস করে নাও। এজন্য সে আবার পানিতে ঝাঁপ দেয়। পানির মধ্যে পড়ার সাথে সাথেই মেয়ে থেকে আবার ছেলেতে পরিণত হয় রজনী। এই ব্যাপারটা দেখে প্রিয় তো পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। তবে সে খানিকটা খুশি হয়েছিল যে রজনী আসলে তাকে ধোঁকা দেয়নি। ওর তো অন্য কোনো সমস্যাই ছিল যেটা প্রিয়া বুঝতে চায়নি। তবে এত কিছু বোঝার পরে প্রিয়া অনেক খুশি ছিল, কারণ রজনী তো ওকে ধোঁকা দেয়নি। সাথে সাথে প্রিয়া ওকে কিস করে দেয়। তখন আবারও রজনী ছেলে থেকে মেয়েতে পরিণত হয়। প্রিয়া তখন বলতে থাকে, 12 ঘন্টায় তো ঠিক ছিল, তাহলে এখন তোমার সাথে এমনটা কেন ঘটছে? এখনই তুমি ছেলে হয়ে যাচ্ছ তো এখনই মেয়ে, এর পেছনে কি কারণ থাকতে পারে? এই ব্যাপার স্যাপারগুলো যে কেন ঘটছে এইটা দেখার জন্য কার্তিক চলে আসে ল্যাবে এবং রিসার্চ করতে শুরু করে। সে বুঝতে পারছিল না যে ওর শরীর এত তাড়াতাড়ি কিভাবে পরিবর্তন হচ্ছে। কার্তিক একাধারে 3 দিন থাকে যায় ল্যাবে এবং জেনে যায় যে ওর শরীরে কি ঘটছে। সাথে সে এমন একটা ক্যাপসুলও বানিয়ে ফেলে যেটা খেলে আবারও আগের মতো হয়ে যাবে রজনী। তারপর গিয়ে ওকে বলতে থাকে, তোমার হার্টবিট অনেক বেড়ে যাওয়ার জন্য তোমার মধ্যে এরকম পরিবর্তন হয়েছে। পরদিন সকালবেলাতে যখন রজনী অফিসে আসে তখন রাজশেখর ওকে বলে, তোমার সম্পর্কে আমরা সবকিছুই জেনে গেছি। তোমার ভেতরে যে ছেলে এবং মেয়ে দুজনেই এক্সিস্ট করে এটা আমরা জানতে পেরেছি। তোমার ওপরে আমরা রিসার্চ করতে চাই, যদি তোমার কোনো সমস্যা না থাকে। এটা এমন একটা রিসার্চ হবে যেটার পরে তোমাদের দুজনের মধ্যে শুধু একজনই তোমরা বেঁচে থাকবে। রাজশেখর তখন ওকে একটা ফ্ল্যাশব্যাকের কাহিনী শুনিয়ে বলতে থাকে, তোমার যখন জন্ম হয়েছিল তখন তোমার বাবা মা তোমাকে নিয়ে হাসপাতালে এসেছিল। এই ব্যাপারটা দেখে তোমার বাবা মা তো দুজনেই ভয় পেয়ে গিয়েছিল। তখন আবার এই ব্যাপারগুলো সম্পর্কে আমি জানতে পারি। এগুলো দেখার পরে আমি বুঝতে পারি যে এগুলোর রিসার্চের জন্য তুমি আমাদেরকে অনেক সাহায্য করতে পারবে। এজন্য আমি তোমার উপরে রিসার্চ করতে চাইছিলাম। কিন্তু সেখান থেকে অনেক ভয় পেয়ে তোমার বাবা মা তোমাকে নিয়ে উধাও হয়ে গিয়েছিল। তবে এখন তো তুমি আবার আমার সামনে এসেছো। এখন তোমার উপরে আমি রিসার্চ করতে পারবো, আর তোমাদের দুজনের মধ্যে একজনই এখন বেঁচে থাকবে। এই ব্যাপারগুলো শুনে হঠাৎ করেই চেয়ার থেকে পড়ে যায় রজনী এবং সে ছেলেতে পরিণত হয়। ছেলে হওয়ার সাথে সাথেই সে রামলিঙ্গমকে মারতে শুরু করে এবং পরে গিয়ে রাজশেখরকেও ধরে। সাথে ওকে বলতে থাকে, আজকের পর থেকে আমার পিছনে যদি তুমি আসো তাহলে তোমাকে কিন্তু আমি একদম জানেই মেরে ফেলবো। এরপর সেখান থেকে সে সরাসরি চলে আসে প্রিয়ার কাছে। প্রিয়া তখন ওকে বলে, এখন কি আমি তোমার কাছে আসতে পারি? কিন্তু ওকে অবাক করে দিয়ে রজনী জানায়, যদি তুমি কি আমার কাছে আসো তাহলে আমার হার্টবিট বেড়ে যাবে, আর এতে আমি আবারও মেয়েতে পরিণত হব। এই কথাটা শুনে প্রিয়া ওকে বলে, এই ব্যাপারটারও একটা সলিউশন আমার কাছে আছে। আসলে গতকালকে আমি কার্তিকের সঙ্গে দেখা করেছিলাম। সে আমাকে একটা ক্যাপসুল দিয়েছে। এটা খাওয়ার পরে তুমি প্রায় 4 ঘন্টার মতো ওই রকমই থাকবে যেমনটা থাকার সময় তুমি এই ক্যাপসুলটা খাবে। এই ক্যাপসুলটা তুমি দিনে 3 বার খেতে পারবে। এতে করে 12 ঘন্টা সময় আমরা পেয়ে যাব দুজনে। সাথে সাথেই সেই ক্যাপসুলটা খেয়ে নেয় রজনী। তারপর যখন ওরা একে অপরের কাছাকাছি আসে তখন ওদের আরও বেশি ভালো লাগছিল। এরপর ওরা দুজনে ইন্টিমেটও হয়। এখানে রোমান্স করার পরে প্রিয়া এবার রজনীকে একটা জায়গায় নিয়ে যেতে চায়। রজনীকে নিয়ে প্রিয়ার এক বন্ধুর কাছে নিয়ে যাবে। তার বাবা মা আজকেই মারা গেছে। কিন্তু রজনী কেন জানি সেখানে যেতে চাইছিল না। ওই মেয়েটিকে দূর থেকেই দেখতে চাইছিল সে। সেই মেয়েটা অনেক কান্না করছিল বাবা মার চিতার সামনে। ওর বাবা মার অন্তিম সংস্কারের সবকিছু সে একাই করেছিল। সাথে সে অনেক কান্নাও করছিল। এই ব্যাপারগুলো আবার দূর থেকে খেয়াল করে দেখছিল রজনী। এগুলো দেখে রজনী বুঝতে পারছিল যে আজকের এই মেয়েটা যা ফেস করছে এগুলো মেয়ে রজনীও তো ফেস করেছিল সেদিন। কিন্তু হয়তোবা সে এটা চায়নি যে আমিও এই কষ্টটা পাই। এই জন্য সে নিজেই বাবা মায়ের অন্তিম সংস্কারটা করে ফেলেছিল। কিন্তু আমি কি করেছিলাম ওর সাথে? মেয়ে রজনীকে আমি বলেছিলাম, আজ থেকে তোমাকে আমি আর কোনো দিনও মাফ করব না। এখানের এই সব কিছু দেখার পরে রজনী বুঝতে পারছিল যে মেয়ে রজনী আসলে কতটা কষ্ট করেছে একা একাই। তখন রজনী এগিয়ে যায় এবং সেই মেয়েটার সাথে লেগে তারা বাবা মায়ের অন্তিম সংস্কারটা সম্পন্ন করে। এই ব্যাপারটা শেষ হওয়ার পরে অনেক কান্না করতে থাকে রজনী। দেখে এমনটা মনে হচ্ছিল যেন ওর বাবা মায়েরই অন্তিম সংস্কারটা করা হচ্ছে। তার পরপরই আবার এই ব্যাপারগুলো রজনী প্রিয়াকেও বলে। তখন প্রিয়া ওকে জানায়, তোমাকে আমি কোনো দিনও একা ফেলে যাব না। এই একই কথা সে প্রিয়াকেও বলে। এভাবেই কেটে যায় 4টি ঘন্টা। রজনী আবারও মেয়েতে পরিণত হয়। তার পরপরই সে চলে আসে কার্তিকের কাছে।
তখন ওই ক্যাপসুলটা কার্তিক আবার ও রাজনীকে খাওয়ায় যেন তারা দুজনে একসাথে কিছুটা সময় কাটাতে পারে। এরপর রাত্রেবেলাতে কার্তিক রাজনীকে এমন একটা সারপ্রাইজ দেয়, এটা দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছিল রাজনী। কার্তিক ওকে এই সারপ্রাইজটা দিয়েছিল কারণ আজকে ছিল রাজনীর জন্মদিন। তার পরপরই অবশ্য কার্তিক ওকে প্রপোজও করে দেয়। রাজনীও সাথে সাথেই ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। ওরা সেখান থেকে যখন গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে তখন রাস্তার মধ্যেই রামলিঙ্গম এবং রাজশেখরের লোকজনের সাথে দেখা হয়ে যায় ওদের দুজনকেই ওরা কিডন্যাপ করে নিয়ে চলে আসে একটা শুনশান জায়গাতে। এই ব্যাপারটা দেখে তো হয়রান হয়ে গিয়েছিল রাজনী। সে বুঝতে পারছিল না যে এরা আসলে কারা আর কেনই বা ওদের পেছনে পড়ে আছে। ঠিক তখনই ওদের সামনে চলে আসে রাজশেখর এবং রামলিঙ্গম। তখন অবশ্য রাজনী এটা বুঝে গিয়েছিল যে এগুলো আসলে ওর সাথে কি ঘটছে। রাজশেখর তখন বলতে থাকে, তোমার সম্পর্কে আমি সবকিছুই জানি, সাথে তোমার ওই ক্যাপসুলটা সম্পর্কেও। আমি এটা খুব ভালোভাবেই জানি যে তুমি হয়তোবা আগামী কয়েক ঘন্টা পর্যন্ত ছেলে হতে পারবে না। কিন্তু এখানে মেয়ে রাজনীর একটা কথা মনে পড়ে যায়, যেটা তাকে ছেলের রাজনী ভিডিওর মাধ্যমে বলেছিল, যদি কোনোদিন তুমি কোনো ঝামেলায় পড়ে যাও তাহলে 2 মিনিট পর্যন্ত নিজের নিঃশ্বাসটা বন্ধ করে রাখবে। তখন এইসব ক্যাপসুল ট্যাপসুল আর কোনো কাজেই দিবে না, কারণ আমাদের দুজনের সম্পর্কটা এর থেকেও অনেক বেশি গভীর। এখানে অবশ্য রাজনীও সেই কাজটাই করে। 2 মিনিটের জন্য সে নিজের নিঃশ্বাসটা বন্ধ করে ফেলে। তারপর দেখতে দেখতেই সে ছেলেতে পরিণত হয়। ছেলে হওয়ার সাথে সাথেই এখানে থাকা সবাইকেই অনেক বাজেভাবে মারতে শুরু করে দেয় রাজনী। যদিও এখানে ওরা অনেকজন ছিল, তারপরেও রাজনীর সাথে তারা পেরে উঠছিল না। ঠিক তখনই রাজনীর ফোনে একটা কল আসে। আসলে এই কলটা করেছিল রাজু ভাই। তিনি তখন বলতে থাকেন, আমার অনেকগুলো লোককে আমি পাঠাচ্ছি, কারণ ওদেরকে এখন তোর প্রয়োজন আছে। সাথে সে এটাও বলে, আমার নাম আসলে রাজু স্টিল, আমার অনেক বড় একটা কোম্পানি আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে রাজুর সকল লোকজন চলে আসে এবং রাজনীকে সাহায্য করে। এখানের মারামারি যখন প্রায় শেষের দিকে তখন রাজনী কল করে প্রিয়াকে এবং এই জায়গাতে আসতে বলে, সাথে ওকে অ্যাড্রেসটাও দেয়। এখানে দেখা যায় আচমকাই রাজশেখর রাজনীর বুকের ভেতরে একটা চাকু ঢুকিয়ে দেয়। এটা একদম ওর হার্টের কাছাকাছি দিয়ে ঢুকে যায়। এতে রাজনী এখানেই বেহুশ হয়ে পড়ে। তখনই ওর আবার একটা বিদ্যুতের ঝাটকা লাগে আর সে মেয়েতে পরিণত হয়। এরপর এখানে কি ঘটবে সেটা সম্পর্কে হয়তো রাজনী খুব ভালোভাবেই জানত। কিছুক্ষণের মধ্যেই ওকে নিয়ে আসা হয় হাসপাতালে। ডাক্তার তখন জানায় চাকুটা রাজুর হার্টের ভেতর দিয়ে ঢুকে গিয়েছিল, এর জন্য ওর হার্টটা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তেই ওর হার্টটা বন্ধ হয়ে যেতে পারে আর সে মারাও যেতে পারে। প্রিয়া তখন ডাক্তারকে জিজ্ঞেস করে, এর তো কোনো না কোনো সলিউশন থাকার কথা। ডাক্তার তখন জানায়, এর একটাই সলিউশন আছে, আমরা যদি কোনোভাবে ডোনার খুঁজে পাই তাহলেই একমাত্র ওকে বাঁচানো পসিবল হবে। এই কথাগুলো শুনেই প্রিয়া কোনোভাবেই বুঝতে পারছিল না যে এখন কি করবে সে। এরপর অনেক বছর পরে প্রিয়া প্রথমবারের মতো তার বাবাকে কল দেয় এবং সবকিছু খুলে বলে। প্রিয়ার বাবা আসলে ছিল অনেক ধনী একজন মানুষ, এর জন্য ডোনার খুঁজে পেতে ওদের খুব একটা বেগ পেতে হয় না। তার পরপরই অপারেশনটা সম্পন্ন করা হয়। ডাক্তার এসে ওদেরকে জানায় হার্ট ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। এরপর পুরোপুরি সুস্থ হয়ে যায় রাজনী। এই ব্যাপারটা দেখে তো কার্তিক এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয়ে গিয়েছিল। এরপর কার্তিক চলে আসে রাজনীর সাথে দেখা করার জন্য। তখন রাজনী জানতে পারে সে 2-1 দিন ধরে হাসপাতালে নেই। 3 সপ্তাহ হয়ে গেছে সে হাসপাতালেই এভাবে পড়ে আছে। আজকে সে এখান থেকে ডিসচার্জও পেয়ে যাবে। সে তখন আরও জানতে পারে এই 3 সপ্তাহে সে একবারের জন্যও ছেলেতে পরিণত হয়নি। এই ব্যাপারটাতে রাজনী এবং প্রিয়া দুজনেই খুবই দুঃখী হয়ে গিয়েছিল। ওরা বুঝতে পারছিল না যে ওদের সাথে এগুলো কেন ঘটছে, আর তাহলে কি ছেলে রাজনী ওদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। এই ব্যাপারটা চিন্তা করে ওরা সবাই খুবই দুঃখী হয়ে গিয়েছিল। কোনোভাবেই ছেলে রাজনীকে ওরা ভুলতে পারছিল না। এভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে কার্তিক এবং রাজনী এটা ডিসাইড করে যে তারা সামনের দিকে এগিয়ে যাবে। এর জন্য ওরা দুজনে বিয়ে করার ফয়সলা করে। ওদের বিয়ের দিনে প্রিয়াও সেখানে এসেছিল। সে আসলে এখানে এসেছিল রাজনীকে এটা জিজ্ঞেস করতে যে তোমার শরীরের মধ্যে কি কোনো রকমের কোনো কিছু ফিল হয়, আর এই কয়দিনে তুমি কি একবারের জন্য ছেলেতে পরিণত হয়েছিলে, বা তোমার মধ্যে কি মনে হয় যে ছেলে রাজনী এখনও আছে। তখন মেয়ে রাজনী ওকে বলতে থাকে, যেদিন আমার হার্টটা ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল সেদিন থেকে ছেলে রাজনী একদম গায়েব হয়ে গেছে। আমিও এখন ওকে খুবই বেশি মিস করছি। মনে হচ্ছে আমার ভেতরকারই একটা জিনিস হারিয়ে গেছে, যেটা ছিল আমার খুবই আপন। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওদের বিয়েটা সম্পন্ন হয়। প্রিয়া ওদেরকে দেখে খুশি হয়েছিল, কারণ দুজন ভালোবাসার মানুষ একসঙ্গে হচ্ছে।
কিন্তু ওর ভেতরে ভেতরে তো প্রিয়া খুবই দুঃখী ছিল, কারণ সে যাকে এতটা ভালোবাসতো সে আর এখন এই দুনিয়াতেই নেই। এরপর কেটে যায় কয়েক মাস। রাজনী একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। প্রিয়াও চলে এসেছিল এই বাচ্চাটিকে দেখার জন্য। ওকে দেখে তো সবাই অনেক হাসি খুশি ছিল। যখনই 6টা বেজে যায় ঠিক তখনই মেয়েটা ছেলেতে পরিণত হয়। ওর নাম রাখা হয়েছিল কমলা। এখন সে কমলা থেকে কমল হতে পারে, আবার কমল থেকে সে কমলাও হতে পারে। এগুলো দেখে ওরা তো অনেক শকড হয়ে গিয়েছিল, কারণ যেই ব্যাপারগুলো রাজনীর সাথে হচ্ছিল এই একই ব্যাপারগুলো এই বাচ্চাটার সাথেই ঘটবে। ওর জীবনটাও হয়তোবা রাজনীর মতোই কমপ্লিকেটেড হয়ে যাবে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।